উঠোনে আসতেই আবার সেই শব্দটা থেমে গেল। কিন্তু এবার আমি নিশ্চিত ছিলাম যে শব্দটা আমার মনের ভুল নয়। আর এবার উঠোনে দাঁড়িয়ে আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, শব্দটা উঠোন থেকে বা পাশের বাড়ি থেকে আসছে না, শব্দটা আসছে বাড়ির পেছন দিক থেকে, সেই পেছনের গলিটা থেকে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে আমি পেছনের কোণায় পৌঁছালাম, যেখানে আমাদের পানির মোটরটা বসানো আছে। ওই জায়গাটা থেকে পেছনের গলিটা দেখা যায়। আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোথাও কিছু নেই। এক গভীর শূন্যতা আর অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম ফয়সাল। আমার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে। যে ঘটনাটি আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি 2013 সালের। ক্যালেন্ডারের পাতায় দিন তারিখ হয়তো অনেকের কাছেই সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার জীবনের ইতিহাসে এই সময়টা এক দগদগে ক্ষত হয়ে আছে। সে সময় আমি এই ঘটনাগুলো এমনভাবে বলতাম যেন এগুলো অন্য কারো জীবনের গল্প, যেন গল্পের বই থেকে পড়ে শোনাচ্ছি। কিন্তু আজ যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে, তখন বুঝতে পারি কিছু কিছু ঘটনা মানুষের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। কিন্তু অভিজ্ঞতা মানুষকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে বদলে ফেলে, খুব ধীরে ধীরে, খুব নিঃশব্দে। আজ আমি সেই ফয়সাল আর নেই যে এক সময় ভূত প্রেত বা অলৌকিক বিষয় নিয়ে হাসাহাসি করত। আজ আমি জানি অন্ধকারের ওপারে এমন কিছু আছে যা আমাদের সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা দুই ভাই ছিলাম। আমার বড় ভাই আমার চেয়ে বয়সে প্রায় 6 বছরের বড়। ভাইয়ার তখন বিয়ে হয়ে গেছে, সংসারে নতুন মানুষ। ভাইয়ের দুটি ফুটফুটে মেয়ে ছিল। বড় মেয়েটা তখন স্কুলে যাওয়া শুরু করেছে, আর ছোটটা একেবারে কোলের শিশু, সারাক্ষণ মায়ের কোলেই থাকতো। আমাদের পরিবারটা ছিল বেশ সাজানো গোছানো। আব্বু আর আম্মু আমাদের সাথেই থাকতেন। আব্বু সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হলো। সারা জীবন কড়া নিয়মের মধ্যে অফিস করার পর এখন তার অখণ্ড অবসর। দিনের বেশিরভাগ সময় তিনি আমাদের বাড়ির উঠোনে বা বারান্দায় মাদুরে বসে থাকতেন। চোখে চশমাটা নিচু করে খবরের কাগজের প্রতিটি অক্ষর খুঁটিয়ে পড়া ছিল তার নেশা। আর যখন কাগজ পড়া শেষ হতো, তখন তিনি চুপচাপ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন সামনের রাস্তার দিকে। হয়তো ফেলে আসা জীবনের হিসাব নিকাশ করতেন, অথবা শুধুই সময় কাটাতেন। অন্যদিকে আম্মুর শরীরটা খুব একটা ভালো যেত না। বছরের পর বছর ধরে তিনি নানা অসুখে ভুগছিলেন। কখনো ব্লাড প্রেশার, কখনো সুগারের সমস্যা, আবার কখনো শ্বাসকষ্টের টানে রাতে ঘুমোতে না পারা। আম্মুর এই অসুস্থতার কারণে সংসারের রান্না বান্না থেকে শুরু করে ঘরকন্নার প্রায় সব কাজ ভাবিকেই সামলাতে হতো। ভাবি খুব দক্ষ হাতে সব দিক সামলে নিতেন। আমি তখন সদ্য আমার পড়াশোনা শেষ করেছি। ছাত্রজীবন শেষ করে বেকারত্বের এক অদ্ভুত সময় পার করছি। হন্যে হয়ে চাকরি খুঁজছি, এখানে সিভি দিচ্ছি, ওখানে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু ব্যাটে বলে মিলছে না। সত্যি বলতে দিনের বেশিরভাগ সময় আমি বাড়িতেই থাকতাম। শুয়ে বসে বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটতো আমার। আমাদের বাড়িটা ছিল শহরের এক সাধারণ মহল্লায়। এলাকাটা খুব যে ধনী বা অভিজাত ছিল তা নয়, আবার খুব গরিব এলাকাও নয়। মধ্যবিত্ত মানুষের বসবাস। বাড়ির সামনে একটা ছোট রাস্তা ছিল, সেখান দিয়ে সারাদিন রিক্সা, মোটর বাইক আর মানুষের যাতায়াত লেগেই থাকতো। ফেরিওয়ালারা তাদের ভ্যানে সবজি, মাছ,
বা প্লাস্টিকের খেলনা নিয়ে হাঁক ডাক করত। দুদলা এসে সাইকেলের বেল বাজাতো। সব মিলিয়ে এলাকাটা ছিল বেশ প্রাণচঞ্চল। কিন্তু আমাদের বাড়ির ঠিক পেছনের দিকটায় একটা অদ্ভুত পরিবেশ ছিল। সেখানে ছিল একটা সরু গলি, এতটাই সরু যে 5 ফুটের বেশি চওড়া হবে না। সেই গলিটা চলে গেছে আমাদের আর পাশের বাড়ির সীমানা প্রাচীরের মাঝখান দিয়ে। ওই গলি দিয়ে সাধারণত কেউ যাতায়াত করত না। দিনের বেলাতেও সেখানে একটা গা ছমছমে ভাব থাকত। মাঝে মাঝে হয়তো পাড়ার কোনো বাচ্চা ক্রিকেট খেলতে গিয়ে বল হারিয়ে ফেললে সেখানে উঁকি দিত, অথবা কোনো ভবঘুরে বিড়ালকে প্রাচীর টপকে ওই গলি দিয়ে পালিয়ে যেতে দেখা যেত। এছাড়া ওই গলিতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না বললেই চলে। আমাদের বাড়িটা ছিল মূলত 2 অংশে বিভক্ত। সামনের অংশে ছিল ড্রয়িং রুম, আব্বুর শোবার ঘর আর ভাই ভাবির ঘর, আর পেছনের অংশে ছিল আমার থাকার ঘর, একটা স্টোর রুম আর পানির পাম্প বা মোটর বসানো। আমার ঘরটা ছিল একেবারে বাড়ির শেষ মাথায়, অর্থাৎ সরু গলির ঠিক দেয়াল ঘেঁষে। আবার ঘরের জানালা খুললেই চোখে পড়ত সেই পুরনো ইটের দেয়াল, আর দেয়ালের ওপর দিয়ে দেখা যেত এক ফালি আকাশ। দৃশ্যটা খুব মনোরম ছিল না, কিন্তু আমার ওই নির্জনতাই ভালো লাগতো। আমাদের বাড়িতে একটা বিষয় নিয়ে আব্বু মাঝে মাঝে কথা বলতেন। তিনি বলতেন যে একদিন নাকি পাশের বাড়ির এক আঙ্কেল তাকে জানিয়েছিলেন যে তিনি গভীর রাতে আমাদের পেছনের ওই সরু গলিতে কাউকে হেঁটে যেতে দেখেছেন। আঙ্কেল বলেছিলেন ওই ছায়াটার উচ্চতা ছিল অস্বাভাবিক রকমের লম্বা এবং তার হাঁটার ভঙ্গি ছিল খুব অদ্ভুত, যেন মানুষের মতো নয়। আব্বু তখন এই গল্পটা করতেন এবং যখন করতেন তখন নিজেই হাসতেন। তিনি ভাবতেন এটা হয়তো বয়স্ক মানুষের চোখের ভুল বা মনের ভ্রম। আমি আব্বুর সাথে তাল মিলিয়ে হাসতাম। আমি এগুলোকে নিছকই মহল্লার গুজব বা কুসংস্কার বলে উড়িয়ে দিতাম। সত্যি বলতে আমি তখন পর্যন্ত জিন, ভূত, প্রেতাত্মা বা ছায়ার অস্তিত্বে বিশ্বাসই করতাম না। আমার কাছে মনে হতো এগুলো শুধুই দুর্বল চিত্তের মানুষের কল্পনা অথবা গল্পের বইয়ের উপাদান। একবার আমার এক পরিচিত বন্ধু খুব সিরিয়াস মুখে বলেছিল যে সে তার নিজের ঘরে অদ্ভুত কিছু দেখেছে। আমি তার মুখের ওপর হেসে দিয়েছিলাম। আমি তাকে বুঝিয়েছিলাম, শোনো, অন্ধকার আর ক্লান্ত মস্তিষ্ক মিলে মানুষকে অনেক কিছু দেখায় যা আসলে নেই। ওসব চোখের ভুল। আজ যখন সেই কথাগুলো মনে পড়ে তখন নিজের ওপরেই করুণা হয়। মানুষ কতটা বোকা হলে অদেখা জগৎকে এত সহজে অস্বীকার করতে পারে। সেটা ছিল নভেম্বর মাস। রংপুরে নভেম্বরের দিকে শীতটা একটু ভালোই বোঝা যায়। অন্য এলাকার চেয়ে উত্তরবঙ্গের শীত আগে আসে এবং জেঁকে বসে। তবে সেই বছর শীতের ধরনটা ছিল একটু অন্যরকম। দিনের বেলা যখন কড়া রোদ উঠত তখন বেশ আরাম লাগত, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠত। সন্ধ্যার বাতাসে একটা অদ্ভুত শিরশিরানি অনুভূতি ছিল যা হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিত। গাছের শুকনো পাতাগুলো যখন ঝরে পড়ত বা বাতাসে নড়ত তখন মনে হতো কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। রাতগুলো ছিল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। অন্য সময়ের চেয়ে সেই নভেম্বরের রাতগুলোতে পৃথিবী যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত। যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেই দিনটা ছিল একেবারে সাদামাটা একটা দিন। সারাদিনের কাজ শেষে রাতের খাবার খাওয়ার পর ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ টিভি দেখলাম। তারপর যে যার মতো ঘুমানোর জন্য নিজেদের ঘরে চলে গেলাম। রাত তখন খুব বেশি হয়নি, হয়তো 11টা বা 11:30। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আমিও আমার ঘরে এসে শুয়ে পড়লাম এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। রাত ঠিক কটা বাজে বলতে পারবো না, তবে আনুমানিক 1টা বা 1:30 হবে। হঠাৎ একটা ঠক ঠক শব্দে আমার ঘুম ভেঙে গেল। প্রথম কয়েক মুহূর্ত আমি বুঝতেই পারছিলাম না যে আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে শুনছি। শব্দটা ছিল খুব অদ্ভুত, যেন কেউ দেয়ালের গায়ে হাতুড়ি দিয়ে বা শক্ত কিছু দিয়ে পেরেক ঠুকছে। ঠক ঠক ঠক। একটা নির্দিষ্ট ছন্দে, নির্দিষ্ট বিরতিতে শব্দটা হচ্ছে। আমি বিছানার এপাশ ওপাশ করলাম, চোখ বন্ধ করে রাখার চেষ্টা করলাম। ভাবলাম হয়তো পাশের বাড়িতে কোনো মেরামতের কাজ চলছে, কিন্তু পর মুহূর্তেই আমার মস্তিষ্ক আমাকে মনে করিয়ে দিল রাত 1:30টার সময় কোন মিস্ত্রি কাজ করবে।
আর শব্দটা তো দূর থেকে আসছে না, মনে হচ্ছে একদম কাছেই কোথাও হচ্ছে। শব্দটা থামছে না, একটানা হয়েই যাচ্ছে। আমার ঘরে তখন ঘুটঘুটে অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে বাইরের ল্যাম্পপোস্ট বা চাঁদের সামান্য আলো এসে মেঝেতে পড়েছে। আমি বিছানায় উঠে বসলাম। বুকের ভেতরটা কেমন যেন অস্বস্তি হতে লাগলো, তবে তখনও ভয়ের কিছু আমি অনুভব করিনি। নিজেকে বুঝালাম, দূর, হয়তো মনের ভুল অথবা পানি পড়ার শব্দ। আমি বিছানা থেকে নামলাম, পায়ে স্যান্ডেল গলিয়ে ঘর থেকে বের হলাম। খুব সাবধানে পা ফেললাম, যাতে আমার শব্দে বাড়ির অন্য কারো ঘুম ভেঙে না যায়। আস্তে করে আমার ঘরের দরজাটা খুলে উঠোনে বা বারান্দায় এসে দাঁড়ালাম। উঠোনটা অন্ধকারে ডুবে আছে। আমি বের হওয়ার সাথে সাথেই সেই শব্দটা থেমে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হয়তো পুরো 1 মিনিট। চারপাশ একদম চুপচাপ, এতটাই নীরব যে আমি আমার নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছিলাম। মনে হলো হয়তো সত্যি আমার মনের ভুল ছিল, ঘুমের ঘোরে হয়তো কিছু একটা শুনেছি। আমি কাঁধ ঝাঁকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। যেই আমি ঘুরতে যাব, ঠিক তখনই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই একটা অজানা আশঙ্কা আমাকে ঘিরে ধরল। মনে হলো কিছু একটা ঠিক নেই, কিন্তু কি ঠিক নেই তা বুঝতে পারলাম না। আমি আবার আমার ঘরে ঢুকলাম, দরজাটা ভিজিয়ে দিয়ে বিছানায় যেই শুতে যাব, ঠিক তখনই আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। এবার শব্দটা আগের চেয়েও স্পষ্ট। এবার আর সেটা পেরেক ঠোকার মতো মনে হলো না। আজ এতদিন পরেও আমি সেই শব্দটাকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না। সেটা এমন একটা শব্দ ছিল যা কোনো নির্দিষ্ট দেয়াল বা মাটি থেকে আসছিল না। মনে হচ্ছিল শব্দটা বাতাসের সাথে মিশে আছে, যেন ঘরের প্রতিটি কণা থেকে একসাথে বেজে উঠছে। আমার ঘুম তখন পুরোপুরি উবে গেছে, বুকের ধড়ফড়ানিটা বেড়ে গেল। আমি আবার উঠে দাঁড়ালাম। এবার আমার বিরক্তি নয়, হালকা ভয় লাগলো। আমি আবার ঘর থেকে বের হলাম। উঠোনে আসতেই আবার সেই শব্দটা থেমে গেল, কিন্তু এবার আমি নিশ্চিত ছিলাম যে শব্দটা আমার মনের ভুল নয়। আর এবার উঠোনে দাঁড়িয়ে আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, শব্দটা উঠোন থেকে বা পাশের বাড়ি থেকে আসছে না। শব্দটা আসছে বাড়ির পেছন দিক থেকে, সেই পেছনের গলিটা থেকে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে আমি পেছনের কোণায় পৌঁছালাম, যেখানে আমাদের পানির মোটরটা বসানো আছে। ওই জায়গাটা থেকে পেছনের গলিটা দেখা যায়। আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোথাও কিছু নেই। এক গভীর শূন্যতা আর অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। সেই নিস্তব্ধতা এতটাই ভারী ছিল যে আমার কানের ভেতর ভোঁ ভোঁ শব্দ হতে লাগলো। তখন আমার মাথায় একটা ঝোঁক চাপলো। আমি ভাবলাম দেয়াল টপকে বা পেছনের গেট দিয়ে একটু গলির ভেতরটা দেখে আসি, হয়তো অন্য পাশ দিয়ে কেউ শব্দ করছে। আমি সাহস সঞ্চয় করে এগিয়ে গেলাম এবং সেই সরু গলির ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক তখনই সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, যা আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে, আমাকে তাড়িয়ে বেড়ায়। আমার ঠিক কয়েক হাত সামনে অন্ধকারের মধ্যে একজন নারী দাঁড়িয়ে। আমি আজও নিশ্চিত করে বলতে পারবো না আমি তাকে কতক্ষণ দেখেছি। সেটা কি 1 সেকেন্ডের ভগ্নাংশ ছিল, নাকি অনন্তকাল ধরে আমি তাকিয়েছিলাম। কারণ সেই মুহূর্তটিতে সময়ের কোনো অস্তিত্ব ছিল না। তাকে দেখার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। সে নড়াচড়া করছিল না, কোনো শব্দ করছিল না। সে সেখানে আগে থেকেই ছিল। আমি ভুল করে তার রাজত্বে পা দিয়ে ফেলেছি। গলিটা ছিল খুব সরু, দুই পাশে উঁচু দেয়াল।
ওপরে আকাশ দেখা যাচ্ছিল না। দেয়ালের স্যাঁতস্যাঁতে ভাব আর দীর্ঘদিনের জমে থাকা শ্যাওলার একটা পচা গন্ধ নাকে আসছিল। সেই গুমোট অন্ধকারের মধ্যে সে দাঁড়িয়েছিল। তার উচ্চতা ছিল একেবারেই অস্বাভাবিক, এতটাই লম্বা যে মনে হচ্ছিল তার মাথাটা দেয়ালের উচ্চতা ছাড়িয়ে গেছে। আমি যখন তার মুখের দিকে তাকালাম, আমার সারা শরীর অবশ হয়ে গেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, তার কোনো মুখ, নাক, ঠোঁট এসব ছিল না, কিন্তু সেই মুখমণ্ডলের মাঝে দুটো চোখ ছিল। একদম সোজাসুজি সে আমার দিকে তাকিয়ে। আমার মনে হলো চোখগুলো শুধু তাকিয়ে নেই, কিছু একটা ভাবছে, আমাকে মাপছে, আমাকে পড়ে ফেলছে। তার হাতগুলোর দিকে যখন আমার নজর পড়ল, আমি কসম করে বলছি আমার জ্ঞান হারানোর উপক্রম হলো। তার হাতগুলো ছিল পোড়া। ভয়ে আমার পুরো শরীর পাথর হয়ে গেল। আমি চাইছিলাম চিৎকার করতে, দৌড়ে পালাতে, কিন্তু আমার শরীর আমার কথা শুনছিল না। হৃৎপিণ্ডটা এত জোরে ধরফড় করছিল, মনে হচ্ছিল পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। এটা কি হ্যালুসিনেশন? আমি আমার মস্তিষ্ককে বোঝানোর চেষ্টা করলাম, অন্ধকারে ছায়া দেখছিস। কিন্তু আমি যতক্ষণে সব ভাবছিলাম, সে এক চুলও নড়ল না। সে কেবল তাকিয়ে রইল। সেই মুহূর্তে পৃথিবীর সব শব্দ যেন মুছে গিয়েছিল। আমি শুধু আমার চোখের পাতা পড়ার শব্দ পাচ্ছিলাম। হঠাৎ বহু দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। বাঁচার আদিম তাগিদ অনুভব করলাম। ভয় যখন চরমে পৌঁছায়, তখন মানুষের শরীর হয়তো শেষবারের মতো বাঁচার চেষ্টা করে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি পেছন ফিরব এবং দৌড় দেব। আমি এক ঝটকায় শরীরটা ঘোরালাম, আর ঘোরার সাথে সাথেই আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল। সেই নারী যে এক সেকেন্ড আগে আমার পেছনে ছিল, সে এখন আমার সামনে দাঁড়িয়ে। আমি যেদিকে দৌড়াবো বলে ঠিক করেছি, ঠিক সেই পথ আটকে সে দাঁড়িয়ে আছে। আমার মস্তিষ্ক এবার কাজ করা বন্ধ করে দিল। এ কি করে সম্ভব? সে কিভাবে এত দ্রুত এখানে এলো? নাকি সে নড়েইনি? ওরা কি দুজন? হাজারটা প্রশ্ন আমার মাথায়। আমার শ্বাস প্রশ্বাস তখন পাগলা ঘোড়ার মতো ছুটছে। সেই চরম মুহূর্তে আমার পরিবারের সবার কথা মনে পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আম্মুর রুগ্ন মুখটা, আব্বুর চশমা পরা গম্ভীর চেহারা, ভাইয়ের হাসি, ভাবির যত্ন, ছোট ভাইজিদের কলকাকলি, সবকিছু চোখের সামনে ভেসে উঠল। মনে হলো আজই শেষ দিন। আমি প্রাণপণ চেষ্টা করলাম আজান দেয়ার। আমার ঠোঁট নড়ল, জিহ্বা নড়ল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। শুধু একটা গোঙানির মতো শব্দ। মনের ভেতরেই আমি আল্লাহকে ডাকতে লাগলাম। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু ভয়ের চোটে সব আয়াত গুলিয়ে যাচ্ছে। আমার মনে হলো সে আমার দিকে এগিয়ে আসছে। চোখ বন্ধ থাকলেও আমি তার উপস্থিতি অনুভব করতে পারছিলাম। বাতাসের চাপ পরিবর্তন হয়ে গেল। মনে হলো গলিটা আরো সরু হয়ে গেছে, অন্ধকারটা আরো গাঢ় হয়ে আমার গায়ের ওপর চেপে বসেছে। আমার শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে। নভেম্বরের সেই কনকনে শীতেও ঘামগুলো বরফের মতো ঠান্ডা হয়ে আমার পিঠ বেয়ে গড়িয়ে পড়ছিল। আমার খুব ইচ্ছে হলো মাটিতে বসে পড়ি, লুটিয়ে পড়ি, যা হবার হবে। শুধু এই দৃশ্য আর দেখতে চাই না। হঠাৎ করে সব শান্ত। বাতাসের সেই ভারী চাপটা নেই, সেই পচা গন্ধটা নেই, সেই দম বন্ধ করা অনুভূতিটা নেই। আমি খুব ভয়ে ভয়ে চোখ খুললাম। গলিটা ফাঁকা, কেউ নেই। দেয়ালগুলো আগের মতোই দাঁড়িয়ে আছে। সেই নারীটি নেই, হাওয়ায় মিলিয়ে গেছে। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। শরীরে যেটুকু শক্তি অবশিষ্ট ছিল তার সবটুকু দিয়ে আমি দৌড় দিলাম। আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ তাড়া করছে, যদিও আমি পেছনে তাকাবার সাহস পাইনি। আমি ঘরে ঢুকে দরজাটা ছিটকিনি লাগিয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম। আমার হাত পা তখনও থরথর করে কাঁপছে। সারা রাত আমি এক
ফোঁটাও ঘুমোতে পারিনি। চোখের পাতা এক করলেই সেই চেহারা ভেসে আসছে চোখের সামনে। সামান্য শব্দ হলেই আমি চমকে উঠছিলাম। যখন ভোরের আলো ফুটল, ফজরের আজান হলো, তখন আমার শরীরে আর কোনো শক্তি ছিল না। আমি শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। যখন ঘুম ভাঙল তখন দুপুর। আমার মাথাটা যেন ফেটে যাচ্ছে, সারা শরীরে অসহ্য ব্যথা, মনে হচ্ছে জ্বরে গা পুড়ে যাচ্ছে। চোখ মেলতেই দেখলাম আমার বিছানার পাশে আম্মু, আব্বু, ভাই, ভাবি সবাই দাঁড়িয়ে আছেন। তাদের চোখ মুখে উদ্বেগের ছাপ। ভাবি আমার মাথায় জলপট্টি দিচ্ছেন, ভাই আমার হাত ধরে আছেন। আমি কথা বলার চেষ্টা করলাম, আমি তাদের সব বলতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না। মনে হলো শব্দগুলো সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার মস্তিষ্ক কিছুতেই সেই স্মৃতিগুলোকে গুছিয়ে শব্দে রূপ দিতে পারছে না। আমার মনে হচ্ছিল আমি শারীরিকভাবে এই ঘরে থাকলেও মানসিকভাবে আমি এখনো সেই অন্ধকার গলিতেই আটকে আছি। সেদিন ডাক্তার ডাকা হলো। আমাদের মহল্লার ডাক্তার কাকা এলেন। তিনি আমার জ্বর মাপলেন, প্রেশার চেক করলেন, চোখে টর্চ লাইট মেরে দেখলেন। শেষে বললেন, অনেক হাই ফিভার। আমার মনে হচ্ছে ও কোনো কারণে ভয় পেয়েছে বা শকড। ওকে রেস্টে থাকতে দিন। ডাক্তার আমাকে ঘুমের ওষুধ আর জ্বরের ওষুধ দিলেন। ওষুধ খাওয়ার পর শরীরটা একটু ঝিমিয়ে এলো, কিন্তু মনের ভেতরকার অস্থিরতা কমল না। মনে হলো বুকের ওপর একটা ভারী পাথর চেপে বসেছে। নিঃশ্বাস নিতে গেলেই সেই পাথরটা জানান দেয়। রাত নামার সাথে সাথে আমার অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। সূর্য ডোবার পর থেকেই আমার মনে হতে লাগলো সময় খুব ধীর গতিতে এগোচ্ছে। জানালার বাইরে অন্ধকার নামতেই আমার হৃৎপিণ্ড মোচড় দিয়ে উঠল। ভাই বুঝতে পারলেন আমার একা থাকতে ভয় লাগছে। তিনি বললেন, ফয়সাল, আজ আমি তোর ঘরে এসে শোবো, একা থাকার দরকার নেই। সেই রাতে আমি আর আমার ভাই দুজন মিলে বিছানা করে শুলাম। ভাবি আমার অবস্থা দেখে ঘরের আলোটা জ্বালিয়ে রেখে চলে গেলেন। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। রাত গভীর হওয়ার সাথে সাথে আমার মনে হতে লাগলো কেউ আমাকে ডাকছে। খুব অস্পষ্ট একটা আওয়াজ, যেন ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, কিন্তু শব্দটা ঘরের ভেতরে নয়, অনেক দূর থেকে আসছে। আমি কম্বলের নিচে মুখ লুকালাম, নিজেকে বারবার বললাম সব ঠিক আছে। কিন্তু পরের দিনগুলোতেও এই একই ঘটনা ঘটতে লাগলো। দিনের বেলাটা কোনো রকমে কাটতো, কিন্তু বিকেল হলেই আমার দম বন্ধ হয়ে আসতো। মাঝে মাঝে কানে হেডফোন দিয়ে গান শুনলে আমার মনে হতো হেডফোনের ভেতরেও কেউ কথা বলছে। কবিতা আবৃত্তির শখ ছিল। কম্পিউটারে রেকর্ডের সময় মনে হতো পেছন থেকে কেউ আমাকে দেখছে, আমাকে শুনছে, অথবা ধরতে আসছে। আমি সাথে সাথে পেছনে ফিরে তাকাতাম, কিন্তু কাউকে দেখতাম না। সেই নীরব রুমটার ভেতরে এই অনুভূতি কেমন লাগতে পারে একবার ভেবে দেখবেন। এই মুহূর্তে যারা শুনছেন এই নিস্তব্ধ রাতে, সিঁড়ি দিয়ে ছাদে ওঠার সময় মনে হতো আমার পেছনে কেউ হাঁটছে। মনে হতো আমার হাত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, হয়তোবা সেই ছায়াটা আমার সাথেই হাঁটছে। আমি একা বাথরুমে যেতে পারতাম না, একা বারান্দায় দাঁড়াতে পারতাম না। উঠোনে গেলে মনে হতো আমার শরীর বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে আমার চেহারায় পরিবর্তন এলো। আমি কথা বলা কমিয়ে দিলাম, ঠিক মতো খাওয়া দাওয়াই করতে পারতাম না। ডাক্তার আমাকে ওষুধ দিচ্ছেন, ডাক্তারি ওষুধে কাজ হচ্ছে না। শুরুতে মহল্লার মসজিদের ইমাম সাহেব এলেন। তিনি পানি পড়া দিলেন, আমাকে ফুঁ দিলেন। কিছুক্ষণ ভালো লাগলো, কিন্তু রাত হতেই আবার সেই বিভীষিকা। এরপর আরেকজন এলেন, তারপর আরেকজন। কেউ বলল নজর লেগেছে, কেউ বলল ভয় পেয়েছি, কিন্তু আমার ভেতরে যে জিনিসটা বাসা বেঁধেছিল তা কিছুতেই যাচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম সেই নারী আমাকে ছাড়েনি। অবশেষে ভাই অনেক খোঁজাখুঁজি করে একজন আলেমের সন্ধান পান। শোনা যায় তিনি জিন ভূত সংক্রান্ত জটিল বিষয়গুলোর সমাধান করেন। তিনি সহজে আসতে চান না, কিন্তু ভাইয়ের অনুরোধে আর আমার আম্মুর কান্না দেখে তিনি রাজি হলেন। যেদিন তিনি এলেন সেদিন ছিল জুম্মার দিন। দুপুরে কড়া রোদ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি যখন আমাদের ঘরে পা রাখলেন তখন ঘরের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। হুজুরের বয়স খুব বেশি নয়, মধ্যবয়সী, মুখে ঘন চাপ দাড়ি, চোখে সুরমা। তাঁর দৃষ্টিভঙ্গি ছিল গভীর। তিনি
তিনি আমার দিকে তাকালেন মাত্র একবার, তারপর আব্বুকে বললেন, ছেলেটা একা নেই, ওর সাথে ছায়া আছে। এই কথা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এতদিনে কেউ একজন আমার আসল সমস্যাটা ধরতে পেরেছেন। তিনি বললেন, মাগরিবের নামাজের পর কাজ শুরু করব। মাগরিবের আজান হলো, ঘরের সব আলো জ্বালিয়ে দেয়া হলো, বাড়ির সবাই উঠোনে গোল হয়ে বসল, মাঝখানে আমাকে বসানো হলো। হুজুর আমার সামনে বসলেন। তিনি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। প্রথম দিকে তার কণ্ঠস্বর ছিল স্বাভাবিক ও শান্ত, কিন্তু সময় যত গড়াতে লাগলো তার পড়ার গতি ও আওয়াজ বাড়তে লাগলো। আমি ঠিক তখনই আমার শরীরের ভেতরে এক অদ্ভুত প্রতিক্রিয়া বুঝতে পারলাম। মনে হলো আমার শরীরের রক্তগুলো উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। আমার বুকের ভেতর প্রচণ্ড চাপ অনুভব করলাম। হঠাৎ আমার মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে এলো। সে আওয়াজ আমার নিজের ছিল না। এর পরের ঘটনা আমি আমার আম্মু, ভাবি, আব্বু তাদের কাছ থেকে শুনেছি। ওনাদের ভাষ্যমতে সেই মুহূর্তে আমার হাত পাগুলো মুচড়ে যেতে লাগলো, আঙুলগুলো বাঁকা হয়ে যাচ্ছিল। আমার শরীর মনে হচ্ছিল শুধুই শরীর, ভেতরে আমি নেই। হুজুর আরো জোরে জোরে আয়াত পড়তে শুরু করলেন। আমি বা আমার ভেতরের সত্তাটা তখন বিকট শব্দে হাসছে। এমন পৈশাচিক হাসি জীবনে কেউ কোনোদিন দেখেনি। একটা ভারী কণ্ঠস্বর বেরিয়ে এলো আমার ভেতর থেকে। সে বলল, এই বাড়ি আমাদের, আমরা বহু বছর ধরে এখানে আছি, তোরা কেন বিরক্ত করছিস? এই কথা শোনার সাথে সাথে হুজুর তেলাওয়াত থামিয়ে দিলেন। তিনি গভীর একটা শ্বাস নিলেন, তারপর খুব শান্ত কিন্তু কঠোর গলায় বললেন, চুপ কর। তুই কে? চাস কি? তুই যেই হোস না কেন, আল্লাহর হুকুমে এবার তোকে এখান থেকে যেতে হবে। ঘরের ভেতর তখন পিনপতন নীরবতা, শুধু আমার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ, যা এখন আমার নিজের মনে হচ্ছে না। হুজুর আবার পড়া শুরু করলেন। এবার তিনি আরো শক্তিশালী আয়াতগুলো পড়তে লাগলেন। আমার মনে হলো আমার শরীরটা আগুনের মধ্যে ফেলে দেয়া হয়েছে। অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম। কতক্ষণ এভাবে চলেছিল আমার মনে নেই। এক সময় মনে হলো আমার শরীর থেকে ভারী কিছু একটা বেরিয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে। ফজরের স্নিগ্ধ আলো উঠোনে ছড়িয়ে পড়েছে। আমার শরীরটা খুব দুর্বল লাগছিল, যেন কেউ আমাকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছে। হুজুর তখনও বসেছিলেন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আব্বুকে বললেন, ওরা এই বাড়িতে অনেক বছর ধরে ছিল, বিশেষ করে এই পেছনের দিকটায়। আল্লাহর রহমতে এখন আর নেই, তবে ওই পেছনের গলিতে আর কখনো কাউকে যেতে দেবেন না, জায়গাটা না পাক। সেদিনের পর থেকে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। আমার জ্বর কমে গেল, খাওয়া দাওয়ায় রুচি ফিরল, রাতে ঘুম আসতে শুরু করলো। কিন্তু একটা জিনিস আমার জীবনে চিরতরে বদলে গেল। আমি আর কখনো কোনোদিন ওই পেছনের গলির দিকে পা বাড়াইনি। এমনকি ওই দিকের জানালাটাও আমি চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি। আজ যখন নভেম্বরে শীতের রাতে বাতাস জানালার কাঁচে শব্দ করে, আমার মনে হয় সেই নারী হয়তো পাশেই দাঁড়িয়ে আছে। আমি জানি না সে কে ছিল, কেন আমাকে দেখা দিয়েছিল, তবে এতটুকু জানি, কিছু কিছু জিনিস মানুষের চোখের আড়ালে থাকাই ভালো। একবার যদি সেগুলো চোখাচোখি হয়ে যায়, জীবন আর আগের মতো থাকবে না। এই ছিল আমার জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি জানি হয়তো শুনতে অনেক সাধারণ লাগছে, কিন্তু যার সাথে ঘটে সেই বুঝতে পারে। আমি ফয়সাল, আল্লাহ হাফেজ। এই বলে ফয়সাল ওনার ঘটনা শেষ করেছেন। প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম এই ঘটনাটি কালেক্ট করেছি আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সাবিত, থ্যাংক ইউ ফয়সাল আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আপনারা সবাই জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাবিত এবং সিফাত ঘটনা কালেক্ট করেন ভূত.com-এর জন্য। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদিও এখানে অনুভূতির কথাই বেশি, হঠাৎ করে কিছু ঘটছে না, কোনো হয়তো বড় ধরনের কোনো ঘটনাও এখানে নেই,
কিন্তু সেই অনুভূতিটাই হয়তো তিনি শেয়ার করতে চেয়েছেন। আমি শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগছে জানাবেন কমেন্ট সেকশনে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশরাফুল ইসলাম অনিক। আমার বাসা ঝিনাইদহ জেলাতে। এক্স্যাক্ট ঠিকানাটা বলছি না, কারণ যদি ঘটনাটি সিলেক্ট হয় তখন এটা শুনে অনেকেরই উৎসুক আগ্রহ ভয়াবহতার কারণ হতে পারে। আশা করি আপনি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যেটা আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি। এর সাথে যুক্ত আছে আমার আরো কিছু বন্ধু সবুজ, হৃদয় এবং মামুন। ঘটনাটা 2019 সালের জানুয়ারি মাসের শেষের দিকে, শীতের শেষ পর্যায়ে ঘটা। তখন আমরা সদ্য ইউটিউবিং শুরু করেছি। আমাদের চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটিং থেকে শুরু করে সব আমি নিজে করতাম। তখন মানসম্পন্ন অর্থাৎ পাবলিক পছন্দ করবে এমন কন্টেন্ট আইডিয়ার অভাবে ভুগছিলাম। তখন আমি রেগুলার ভূত এফএম শুনতাম। সেই ভূত এফএমের ইন্সপিরেশনে ভাবলাম রেডিওতে ভৌতিক ঘটনা বলা হয় আর আমরা ভৌতিক জায়গাগুলো ঘুরে দেখাবো, সাথে ওই সমস্ত জায়গায় মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের মুখে শুনবো। বন্ধুদের আইডিয়াটা জানানোর পর সবাই একবারেই রাজি হয়ে গেল। তখন এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার আসলে ছিল না। আমরা ঠিক করলাম প্রথমে নিজের জেলাতে কিছু ভৌতিক জায়গা ঘুরে দেখব, তারপর যদি তেমন রেসপন্স পাই তাহলে জেলার বাইরে আমরা পা বাড়াবো। তারপর মামুন একটা জায়গার আইডিয়া দিল, যেটা আমাদের এলাকা থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার দূরে। সেটা ছিল এক জমিদার বাড়ি, যেটা আনুমানিক 100 থেকে 150 বছর যাবৎ খালি পড়ে আছে। লোকমুখ